স্যার, বলছিলাম যে কি বলছিলে বলো। আসলে স্যার বলছিলাম যে আমার ছেলের অন্নপ্রাশনের অনুষ্ঠান আছে, তাই আমার কিছু টাকার প্রয়োজন। আপনি যদি আমাকে টাকাটা দিতেন তাহলে আমি খুবই উপকৃত হতাম। অশ্বিনী খুব ধীর স্থির নম্র স্বভাবের মানুষ এবং 7-8 বছরের কর্মজীবনে বসের খুব বিশ্বস্তও বটে। তাই অশ্বিনীর মুখের দিকে চেয়ে সবটা শুনে বস বলেছিল, আচ্ছা ঠিক আছে, বলো তোমার কত টাকা লাগবে। আগে স্যার, আমাকে 50,000 টাকা দিন, আমি ঠিক শোধ দিয়ে দেব। ঠিক আছে, তবে তোমার জন্য একটা সহজ শর্ত আছে। কি শর্ত আছে স্যার? তোমার মাসিক বেতনের মধ্যে থেকে প্রতি মাসে যদি আমি কিছু টাকা কেটে রাখি, তাতে তোমার খুব অসুবিধা হয়ে যাবে আমি জানি, কারণ মাত্র 6,000 টাকায় একটা পরিবার চালানো অনেক কষ্টের। তাই তুমি যদি প্রতিদিন 2 ঘন্টা ওভারটাইম করো তাহলে আর মাইনে কাটা যাবে না, অথচ ধীরে ধীরে ধারের 50,000 টাকাটাও শোধ হয়ে যাবে। আচ্ছা স্যার, তাই হবে। আমি তবে আজ থেকে 2 ঘন্টা ওভারটাইম শুরু করে দিই, কেমন? না না, আজ থাক, কাল থেকে শুরু করবে। তার বসের কথা মতোই অশ্বিনী 2 ঘন্টা ওভারটাইম কাজ করতে শুরু করেছে। প্রতিদিন রাতে 8টা পর্যন্ত তাকে কাজ করতে হয়, কিন্তু আজ ঘড়িতে রাত 10টা বেজে গেছে। তাই কাজ শেষে বাড়িতে ফেরার জন্য অশ্বিনী যখন তড়িঘড়ি করে ফেরিঘাটে এলো, সে চোখের সামনে দেখতে পেল পরপর 2বার জোরে জোরে হুইসেল ছেড়ে যাত্রীবাহী বড় লঞ্চটা ফেরিঘাট ছেড়ে বেরিয়ে যাচ্ছে। যা, রাতের শেষ ফেরি তো ছেড়ে গেল। এবার কি হবে? কিভাবে আজ আমি বাড়িতে পৌঁছাবো? অতঃপর চিন্তিত হয়ে অশ্বিনী চারিদিকে লক্ষ্য করে দেখতে লাগলো যদি কোথাও একটা ছোট্ট ডিঙি নৌকো পাওয়া যায়। না হলে আজ সারা রাত তাকে এইভাবেই ফেরিঘাটে রাত কাটাতে হবে। এইসব ভাবতে ভাবতে অনতি দূরে নদীর ধারে দাঁড়িয়ে থাকা একটা নৌকা নদীর জলে তুলতে দেখল। সঙ্গে সঙ্গে এক অজানা আনন্দে তার মনটা ভরে উঠল। মনে মনে বোধহয় সে ভেবেই নিয়েছে যে এই নৌকোই তাকে নদীর ওই পাড়ে নিয়ে যাবে। এইসব ভাবতে ভাবতেই অশ্বিনী সেই নৌকোর মাঝির উদ্দেশ্যে হাঁক পেড়ে বলল, ও মাঝি, মাঝি, আমার কথা শুনতে পাচ্ছ? বড় বিপদে পড়েছি গো। দয়া করে আজকে আমাকে একটু ওপারে নিয়ে চলো। আমি আজ শেষ ফেরি ধরতে পারিনি। ও মাঝি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? অশ্বিনীর ডাকাডাকিতে কোনো উত্তর এলো না। বোধহয় নৌকোয় কেউ নেই। এত রাতে কি আর মাঝি নৌকোয় থাকে? এইসব ভেবে অশ্বিনীর মনটা আবার খারাপ হয়ে উঠল। সে একটু আগেই ভেবেছিল ওই নৌকায় চেপে সে পার হয়ে যাবে, কিন্তু খেই জানত নৌকায় মাঝিই নেই। এমন সময় হঠাৎ নৌকাটা অশ্বিনীর দিকে এগিয়ে আসতে শুরু করলো। তারপর অশ্বিনীর সমান্তরালে নৌকাটা এসে দাঁড়াতেই একজন বয়স্ক লোক ঘ্যাস ঘ্যাসে গলায় বলে উঠল, আস্তে আস্তে নেমে এসে নৌকায় উঠে পড়ো। বলো কোন পারে যাবে? আমি হাড়ভাঙির ঘাটে যাব। আমাকে একটু নিয়ে চলো দাদা। হ্যাঁ, নিয়ে যাব তো। এসো, এসে নৌকায় উঠে বসো। মাঝির কথা মতো অশ্বিনী ধীরে ধীরে মাতলার মাতাল স্রোতে দুলতে থাকা নৌকাটায় উঠতে যাবে। এমন সময় দ্বিতীয় কোনো একজন হাত বাড়িয়ে অশ্বিনীকে নৌকায় উঠতে সাহায্য করল। অশ্বিনীও বিশ্বাসের সাথে শক্ত করে সেই হাতটা ধরে নৌকায় উঠে বসল এবং একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, উফ ভগবান, শেষমেশ একটা নৌকা পেয়েছি। নইলে সারা রাত পাগলের মতো এই ফেরিঘাটে পড়ে থাকতে হতো। যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ মাঝি দাদা। তুমি যদি
আজ এত রাত পর্যন্ত এখানে না থাকতে তাহলে হয়তো আমার আর বাড়ি পৌঁছানো হতো না। এতক্ষণ মাথা হেঁট করেই কথাগুলো বলছিল অশ্বিনী। তারপর সামনে তাকিয়ে দেখল এত গরমের মধ্যেও মাঝির শরীরে যেন একটা মোটা কম্বল ঢাকা, এবং নৌকায় অবস্থিত সেই চাঁদোয়ার মধ্যে দুজন মানুষ বসে আছে, তাদের গায়েও কালো কম্বল জড়ানো। অশ্বিনী হঠাৎ মাঝিকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা মাঝি দাদা, আজ এত রাতে তুমি নৌকা নিয়ে নদীতে আছো, কি ব্যাপার? এমনকি আমি ছাড়াও আরও দুজন যাত্রীও আছে দেখছি। কিন্তু এইসব কথায় মাঝির মুখ থেকে কোনো উত্তর বেরোচ্ছে না। সে এক মনে নৌকার দাঁড় টেনে চলেছে। এইবার অশ্বিনীর ভীষণ ভয় করতে শুরু করলো, আর তার উপরে এক একটা ঢেউ এসে নৌকার পেটে ধাক্কা দেওয়ায় নৌকাটা প্রচণ্ড জোরে তুলে তুলে উঠছে। এইসব দেখতে দেখতে সারাদিনের ক্লান্তি জড়ানো শরীরে অশ্বিনীর মাথাটা এবার কেমন যেন ধরে এলো। ক্লান্ত বিবর্ণ মুখে আকাশের দিকে তাকিয়ে অশ্বিনী নৌকার পাটাতনের ওপর শুয়ে পড়ল। বাইরের আকাশটা তখন নববধূর সিঁদুর মাখা সিঁথির মতো টকটকে লাল। কালো কেশরাশির মতন এক রাশ মেঘ সেই আকাশের লাল চাদরে যেন বলি রেখা এঁকেছে। ফাল্গুনের অমাবস্যা ঘেরা আকাশের ছায়ায় নিভাঁজ কালো বড় বড় দৈত্যাকার বনস্পতি দিগন্ত ফেলে রেখে এক সাগর অন্ধকারের স্রোত দুই দিকে সরিয়ে নদীর জলের কুলুকুলু শব্দে নৌকাটা এগিয়ে চলেছে। এমন সময় হঠাৎ নৌকাটা প্রবল জলস্রোতে তুলে উঠল। সে এক হাতে চোখ কচলাতে কচলাতে উঠে বসে দেখল চাঁদোয়ার মধ্যে কেউ নেই। তাহলে একটু আগেই সে যা দেখল তা কি সম্পূর্ণ ভুল? এমন সময় তার চোখ গিয়ে পড়ল দুটো হাতের দিকে। মাতলা নদীর মাতাল স্রোতের মধ্যে যেন দুটো হাত নৌকোটার শরীর ধরে ধীরে ধীরে উপরে উঠে আসছে, এবং মাঝি তাকে ঘ্যাস ঘ্যাসে সুরে বলছে, আয় বাছা, ধীরে ধীরে উঠে আয়। এ কি, এত রাতে নদীর জল থেকে কে ওপরে উঠে আসছে? মাঝি, মাঝি, কি হচ্ছে এসব? মাঝি, আয় আয়, তাড়াতাড়ি উঠে আয়। কি করছিস বলতো? আজ হঠাৎ নৌকাতে উঠতে তোর এত দেরি হচ্ছে কেন? মাঝির কথা মতো এত রাতে নদীর কালো জলের মধ্যে একটা একটা জলজ্যান্ত বালিকা খিলখিল করে হাসতে হাসতে উঠে এলো নৌকার পাটাতনের ওপর। কি আশ্চর্য, জল থেকে উঠে এলো, অথচ বালিকার সারা শরীরে এক ফোঁটাও জলের ছোঁয়া পর্যন্ত নেই। মাথার চুল দুদিকে ছোটন করে বাঁধা, পরনে একটা কালো ফ্রক জামা। সে খানিকটা অভিমানের সুরে বলল, আজ এত দেরি হলো কেন বাবা? তুমি জানো না আমার খুব খিদে পেয়েছে। আর রাগ করিস না মা, এই বুড়ো বাপটার ওপর আর অভিমান করিস না। এই তো তোর জন্যই খাবার এনেছি, নে এবার শান্তি করে খেয়ে নে, কত খাবি। আর যে তোর জন্য একটা আস্ত রক্ত মাংসে গড়া মানুষ ধরে এনেছি। কথাটা শোনা মাত্র অশ্বিনীর শরীরটা শিউরে উঠল। তবু বুকের পাটা চওড়া করে খানিক ধমক দিয়ে বলল, এসব কি বলছো মাঝি? এই রাত বিরেতে নদীর বুকে ম্যাজিক দেখাচ্ছ আমাকে? ম্যাজিক? কে ওই মেয়ে? কে ওই মেয়ে? ওর জন্য তুমি আমাকে ধরে এনেছো? ও ও আমার রক্ত মাংস খাবে? হ্যাঁ,
কি ভেবেছ কি এত রাতে একজন মানুষকে একা পেয়ে ভয় দেখিয়ে টাকা পয়সা আদায় করবে, তাই তো? হ্যাঁ, তাই তো? হ্যাঁ, তোমাদের সেগুড়ে বালি। আমি অত বোকা নই যে তোমাদের এসবে ভয় পেয়ে আমার কাছে যা টাকা পয়সা আছে সব তোমাদের দিয়ে দেব। হ্যাঁ, ভয় দেখাচ্ছে যত সব। অশ্বিনীর কথা শেষ হতে না হতেই সেই বাচ্চা মেয়েটা তার দিকে হিংস্রভাবে এগিয়ে এলো এবং তার দু হাতের ধারালো নখ বসিয়ে দিল অশ্বিনীর শরীরে। হ্যাঁ, ছেড়ে দে বলছি। এই মেয়ে অত ছাড়ি। আজ আর ও তোমাকে ছাড়বে না হে ভায়া। ওর যে আজ খুব খিদে পেয়েছে। ওকে কদিন কিছুই যে খেতে দিতে পারিনি, তাই আজ একটু নরম মাংসের ব্যবস্থা করেছি। খামা, মন প্রাণ জুড়িয়ে খা। খা। ছাড় আমাকে, ছেড়ে দে, ও ছেড়ে দে। অশ্বিনী ফেরেনি দেখে বৌমাকে উদ্দেশ্য করে অশ্বিনীর বিধবা মা বলে উঠল, কি গো বৌমা, ছেলেটা এখনো যে বাড়িতে ফিরল না? বাচ্চা ঘুম পাড়াতে পাড়াতে বৌমা বলল, না গো মা, এখনো ফেরেনি। কি যে হলো কিচ্ছু বুঝতে পারছি না। এতক্ষণে তো ওনার ফিরে আসার কথা। হে ভগবান, এই রাত বিরতে পথে কোনো অঘটন ঘটল না তো গো? হে মা জগদ্ধাত্রী, আমার বাচ্চাটাকে দেখো মা, দেখো আমার বাচ্চাটাকে। জয় মা, জয় মা। অশ্বিনী কি বেঁচে ফিরতে পারবে ওই নররাক্ষসীর হাত থেকে? কি হবে তার সাথে জানতে হলে চোখ রাখুন স্পুকি অ্যানিমেশনের পর্দায়, কারণ এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আমরা খুব শীঘ্রই ফিরছি। স্টে টিউনড।